ইরানের হামলায় ইসরায়েলের বিপুল ক্ষয়ক্ষতি প্রকাশ্যে। কিভাবে ইরান এত দুর্ধর্ষ হলো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে জে রতন স্বাগত জানাচ্ছি। বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেছিল ইরানকে গাজার মতো অবস্থা করে ফেলবে, কিন্তু বাস্তবে তার উল্টো হলো। ট্রাম্প এসে হাত পা ধরে ইরানের কাছ থেকে মুক্তি চাইলে অবশেষে ইসরায়েল কিছুটা স্বস্তিতে আছে এখন। না হলে গাজার চেয়ে ভয়ঙ্কর কিছু ঘটে যেত ইসরায়েলের কপালে। এরপরও এই 12 দিনের যুদ্ধে ইরান যা করে দেখিয়েছে তা এক অবর্ণনীয় ব্যাপার। বলা হচ্ছে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের ক্ষতি গাজা যুদ্ধের দ্বিগুণ। ইসরায়েলি পরিবারগুলো আসবাবপত্রের জন্য সর্বোচ্চ 25,187 শেকেল এবং ইলেকট্রনিক্স ও যন্ত্রপাতির জন্য সর্বোচ্চ 30,914 শেকেল পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারে বলে জানা গেছে। গত 12 দিনে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ 2023 সালের 7 অক্টোবর হামলা এবং পরবর্তী 615 দিনের ক্ষয়ক্ষতির তুলনায় প্রায় দ্বিগুণ বলে জানিয়েছে দেশটির কর কর্তৃপক্ষ। ইসরায়েলি কর কর্তৃপক্ষের ক্ষতিপূরণ বিভাগের প্রধান আমির দাহান সোমবার নেসেট ফাইন্যান্স কমিটিকে এই তথ্য জানান। দাহানের মতে সোমবার পর্যন্ত ইরানের সরাসরি ব্যালিস্টিক হামলা ও ড্রোন আক্রমণের ফলে ক্ষয়ক্ষতির দাবি 4.5 বিলিয়ন শেকেলে পৌঁছেছে। আরও 500 মিলিয়ন শেকেল বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তুলনামূলকভাবে 7 অক্টোবর 2023 থেকে শুরু হওয়া হামলা এবং পরবর্তী সময়ে হামাস, হিজবুল্লাহ ও হুথি আক্রমণে ক্ষয়ক্ষতির মোট পরিমাণ ছিল 2.5 বিলিয়ন শেকেল। তিনি জানান প্রায় 5 বিলিয়ন শেকেল অর্থাৎ 1.47 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতির এই পূর্বাভাস ইঙ্গিত দেয় যে কয়েকটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান প্রতিরক্ষা পেরিয়ে জনবহুল এলাকায় আঘাত হানতে সক্ষম হয়েছে। এর ফলে একাধিক অ্যাপার্টমেন্ট ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বিস্ফোরণের তরঙ্গে আশেপাশের বিশাল অঞ্চলে জানালা ভেঙে ও অন্যান্য সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। দাহান জানান সোমবার সকাল পর্যন্ত 40,000 ক্ষতিপূরণ দাবি দাখিল হয়েছে এবং এই দাবি 50,000 ছাড়াতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এর মধ্যে তেল আবিব থেকে 25,000, আশকেলনে 10,800, হাইফা ও একরে 2,600 এবং জেরুজালেম থেকে 94টি দাবি জমা পড়েছে। ভবন ক্ষতির জন্য 31,000, যানবাহনের জন্য 3,700 এবং আসবাব ও যন্ত্রপাতির জন্য 4,000 দাবি জমা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে 11,000 মানুষকে হোটেলে রাখা হয়েছে এবং আরও 4,000 জন আত্মীয় বা বন্ধুদের কাছে আশ্রয় নিয়েছেন। ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী চলমান যুদ্ধে ইরান 550টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে 31টি জনবহুল এলাকায় আঘাত এনেছে। তেহরান থেকে উৎক্ষেপিত প্রায় 1,000 ড্রোনের মধ্যে অন্তত একটি বেইত শেআনে একটি বাড়িতে আঘাত করেছে। রেহোভটের ওয়াইজম্যান ইনস্টিটিউট এবং হাইফার বাজান তেল শোধনাগারে ইরানি হামলা উল্লেখযোগ্য ধ্বংসের কারণ হলেও ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ প্রকাশ করা হয়নি। কর কর্তৃপক্ষের 130টি মূল্যায়নকারী দল প্রতিটি দাবির স্থান পরিদর্শন করছে। এছাড়া একটি নতুন কম্পিউটার সিস্টেম চালু হয়েছে, যার মাধ্যমে দাবি দাখিলকারীরা ছবি আপলোড করে 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 30,000 শেকেল অর্থাৎ 8,815 মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারে। আইন অনুযায়ী পরিবারগুলো আসবাবপত্রের জন্য সর্বোচ্চ 25,187 শেকেল এবং ইলেকট্রনিক্স ও যন্ত্রপাতির জন্য সর্বোচ্চ 30,914 শেকেল পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারে। অতিরিক্ত মূল্য কভারেজের জন্য কর কর্তৃপক্ষ 0.3% প্রিমিয়ামে বীমা প্রদান করে। যুদ্ধ শুরুর আগে মাত্র 600 জন এই কভারেজ নিয়েছিলেন, কিন্তু রাইজিং লায়ন অভিযানের পর 50,000 জন এতে যোগ দেন। শুধু ক্ষেপণাস্ত্র আঘাত নয়, যুদ্ধজনিত বিধিনিষেধের কারণে ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আরও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। এই প্রেক্ষাপটে সোমবার ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় একটি ক্ষতিপূরণ পরিকল্পনা ঘোষণা করেছে। যেসব ছোট ব্যবসার বার্ষিক আয় 3 লাখ শেকেলের নিচে, তারা ব্যবসায়িক ক্ষতির মাত্রার ভিত্তিতে অনুদান পাবে।
পাশাপাশি ছুটিতে পাঠানো কর্মীদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা থাকবে। 13 জুন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই বিশাল ক্ষয়ক্ষতির বোঝা স্পষ্ট করে তুলছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির তীব্রতা। যদিও সম্পত্তি কর্মৌকুফের ঘোষণা কিছুটা স্বস্তি দিয়েছে, তবে এই যুদ্ধ ইসরায়েলের জন্য নজিরবিহীন আর্থিক চাপ সৃষ্টি করেছে। 1940 সালের 14 নভেম্বর লুফটওয়াফে অর্থাৎ জার্মান বিমান বাহিনীতে কভেন্ট্রিতে চালানো বোমা হামলাকে একটি অসাধারণ প্রযুক্তিগত সাফল্য হিসেবে দেখেছিল। জার্মান প্রচার মাধ্যম ওই হামলাকে যুদ্ধের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে অভিহিত করে। নাৎসিদের প্রধান প্রচারক জোসেফ গোয়েবলস এই হামলায় এতটাই আনন্দিত হন যে এর সম্মানে তিনি একটি নতুন শব্দ তৈরি করে ফেলেন, কোভেট্রেন্ট। তবে এই পূর্ণ বিজয় এর আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। যুদ্ধবিমানের ইঞ্জিন ও যন্ত্রাংশ উৎপাদন দ্রুত বিকল্প কারখানায় স্থানান্তর করা হয়, ফলে উৎপাদনের ক্ষমতা কেবল ক্ষতিগ্রস্ত হয়েছিল, ধ্বংস হয়নি। কয়েক মাসের মধ্যেই কারখানাগুলো পূর্ণ উৎপাদনে ফিরে এসেছিল। আমরা এখন জানি যে বিশ্বস্ত কভেন্ট্রি ক্যাথেড্রালের ছবি আমেরিকায়, যারা তখনও যুদ্ধে যোগ দেয়নি, কি প্রভাব ফেলবে তা নিয়ে জার্মানরা চিন্তিত ছিল। প্রকৃতপক্ষে জার্মানরা ব্রিটিশদের পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর বিষয়টি ভুলভাবে মূল্যায়ন করেছিল। ব্রিটিশরা এর প্রতিক্রিয়ায় এমনভাবে আঘাত হানার সংকল্প করেছিল যা আগে কখনো হয়নি। এর কিছুক্ষণ পরই রয়্যাল এয়ারফোর্স জার্মানির ওপর ব্যাপক বোমা হামলা শুরু করে। ইরানের ওপর তাদের আকস্মিক হামলার প্রথম কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের হাইকমান্ড যে পূর্ণ বিজয় দাবি করেছিল তা একটি কৌশলগত পরাজয়ের মতো দেখতে 12 দিন লেগেছে। আর তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পরও ইসরায়েলের যুদ্ধবিরতি মানতে ব্যাপক অনীহা দেখা গেছে। এই যুদ্ধে ইসরায়েলের 3টি লক্ষ্যের কোনোটি পূরণ হয়নি। ট্রাম্প যেমন দাবি করেছিলেন ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ ও পুরোপুরি ধ্বংস হয়েছে, তেমন কোনো প্রমাণ এখনও নেই। ইরান তার কিছু সেন্ট্রিফিউজ ক্ষতির হাত থেকে সরিয়ে নেওয়ার সময় পেয়েছিল এবং 450 কিলোগ্রামের বেশি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোথায় রাখা হয়েছে তা স্পষ্ট নয়। এদিকে হামলার প্রথম কয়েক ঘন্টায় নিহত কয়েক ডজন জেনারেল ও বিজ্ঞানীর স্থলে নতুনদের নিয়োগ দেওয়া হয়েছে। পেন্টাগনের গোয়েন্দা শাখা ও ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির একটি মূল্যায়নে দেখা গেছে যে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক হামলা তেহরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো ধ্বংস করতে পারেনি, কেবল কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে পেরেছে। সিএনএন মঙ্গলবার এমন 3 জনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যারা এই মূল্যায়ন দেখেছেন। যদি কভেন্ট্রির ঘটনা থেকে কিছু শেখার থাকে তাহলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উৎপাদন কয়েক মাসের মধ্যেই আবার চালু হবে, যেমনটা আমেরিকানরা দাবি করছে। প্রযুক্তি, জ্ঞান ও সর্বোপরি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য ইরানি জাতির সংকল্প সবকিছুই এই ঝড় মোকাবেলা করেছে। স্পষ্টতই ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো যে ক্ষতি করেছে তাতে ইসরায়েলের দ্বিতীয় যুদ্ধের লক্ষ্য অবশ্যই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহর। ইসরায়েলের জন্য এটি একটি স্পষ্ট ও চলমান হুমকি হিসেবে রয়ে গেছে। যুদ্ধের 12 দিনে ইরানের ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েল যত ক্ষতির শিকার হয়েছে তার চেয়ে কম ক্ষতি হয়েছে হামাসের তৈরি রকেট বা হিজবুল্লাহর সাথে মাসের পর মাস যুদ্ধ করে। 12 দিনে ইসরায়েলি সেনাদের অ্যাপার্টমেন্টগুলোতে এমন ক্ষতি হয়েছে যা আগে কেবল ইসরায়েলি বিমান হামলায় গাজা ও লেবাননে ঘটেছে। এটিও একরকম ধাক্কা ছিল। একটি তেল শোধনাগার এবং একটি বিদ্যুৎ কেন্দ্র সহ কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইরান। তারা ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোতেও হামলার খবর দিয়েছে, যদিও ইসরায়েলের কঠোর সেন্সরশিপের কারণে এসব দাবি যাচাই করা কঠিন। আর অবশেষে ইরানি শাসন এখনও টিকে আছে, বরং ইসরায়েলের বিনা প্ররোচনায় হামলার বিরুদ্ধে জাতীয়তাবাদী ক্রোধের কারণে এই শাসন দেশকে বিভক্ত না করে একত্রিত করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আরেকটি বড় অর্জন আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনা। এখন তো তা একটি বিষাক্ত পানীয়ের মতো দেখাচ্ছে। ট্রাম্প নেতানিয়াহুর যুদ্ধযন্ত্রের ওপর একটি কঠিন ও অকাল ব্রেক কষার পর তেল আবিবের একটি কেন্দ্রীয় সড়কে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট ব্যানারটি আর কতদিন থাকবে? 12 দিন আগে ট্রাম্প ইসরায়েলের ওপর ইরানের আকস্মিক হামলায় আমেরিকার জড়িত থাকার ধারণা প্রত্যাখ্যান করেছিলেন। যখন তিনি দেখলেন এটি সফল হচ্ছে, তখন ট্রাম্প এই প্রকল্পে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করে বলেছিলেন যে এটি কেবল
মার্কিন প্রযুক্তির সাহায্যেই সম্ভব হয়েছিল। আক্রমণ চলতে থাকলে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি নিজেও ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তনের বিরোধী নন। কিন্তু শেষ 24 ঘন্টায় ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি থেকে সরে এসে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলার উদ্দেশ্যের জন্য আমেরিকাকে সতর্ক করায় ইরানকে ধন্যবাদ জানিয়েছিলেন এবং আমাদের সময়ে শান্তি ঘোষণা করেছিলেন। নেতানিয়াহুর ইরানকে গাজার মতো ধুলোয় মিশিয়ে দেওয়ার উচ্চাকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করার পরিবর্তে ট্রাম্প এমন একটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন যা সবে শুরু হয়েছিল এবং গাজার বিপরীতে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার মতো অবস্থানে নেই। ট্রাম্পের নিজেরও একটি এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুতর সমস্যা ছিল, কারণ এর বিরুদ্ধে ছিলেন তার দলের অর্ধেক সদস্য। নেতানিয়াহুর জন্য এই বিগত 12 দিন ছিল এক কঠিন শিক্ষা ও অভিজ্ঞতা। যদিও প্রথম দিন প্রমাণ করে যে ইসরায়েলি গোয়েন্দারা লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যেমন সাফল্য অর্জন করেছিল, তেমনি ইরানের সামরিক ও বৈজ্ঞানিক কমান্ডের প্রথম স্তরকে নির্মূল করে একই সাফল্য অর্জন করতে পারে। একইভাবে ইসরায়েল সরাসরি মার্কিন সহায়তা ছাড়াই এই সব কিছু একা করতে পারে। অথচ 10 দিনের মধ্যে এটি স্পষ্ট হয়ে যাচ্ছিল যে আমেরিকা যোগ না দিলে ইসরায়েল এই যুদ্ধে তার কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না। কিন্তু ওয়াশিংটনকে শুধু ইসরায়েলের একটি প্রকল্পে যুক্ত করার জন্য নেতানিয়াহু ইসরায়েলে যত প্রশংসা কুড়িয়েছেন, সেই প্রশংসার কালি শুকানোর আগেই ট্রাম্প তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র থেকে আবারও মুখ ফিরিয়ে নিলেন। তিনি এক কোপে কাজ শেষ বা ওয়ান হিট ওয়ান্ডার বলেই প্রমাণিত হয়েছেন। ফোর্দোতে মাটির গভীরে প্রথিত পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাটি সত্যি অকার্যকর করা হয়েছে কিনা তা মূল্যায়ন করার জন্য সময় না নিয়েই ট্রাম্প মিশন সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ট্রাম্প সন্দেহজনক গতিতে এটি করেছিলেন, কারণ ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে তার কোনো মার্কিন সেনাকে হত্যা না করার জন্য ইরানকে অভিনন্দন জানানোর একটা তাড়াহুড়ো ছিল। ঠিক যেভাবে তিনি রিয়াদে গিয়ে অর্থ আদায় করার আগে ইয়েমেনে হুথিদের সাথে চুক্তি করেছিলেন, ঠিক তেমনই। অন্যদিকে এই সংঘাত থেকে ইরান কৌশলগত লাভ নিয়ে বেরিয়ে আসছে, যদিও এটি তাৎক্ষণিক যে আঘাত সহ্য করেছে এবং শত শত হতাহতের শিকার হয়েছে তা উপেক্ষা করা উচিত নয়। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইসরায়েলি যুদ্ধ বিমানকেও ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে, যদিও তারা ড্রোন নামিয়ে এনেছে বলে মনে হয়েছিল। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইরানের আকাশে অবাধে বিচরণ করতে সক্ষম ছিল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা আবারও দেখিয়ে দিয়েছে যে তারা বিপ্লবী গার্ড, কর্পস এবং ইরানি বৈজ্ঞানিকদের অনেক গভীরে ঢুকে পড়েছে। এগুলো সবই স্পষ্ট ব্যর্থতা ছিল, কিন্তু কোনোটি নির্ণায়ক বলে প্রমাণিত হয়নি। শেষ পর্যন্ত 1940-এর দশকের ব্রিটেনের কথা ধার করে বললে ইরানকে যা করতে হয়েছিল তা হলো শান্ত থাকুন এবং চালিয়ে যান। এর অর্থ ছিল ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রের অবিরাম স্রোত পাঠানো, এই জেনেও যে সবগুলো আকাশ থেকে ভূপাতিত হলেও পুরো জনসংখ্যা আশ্রয় কেন্দ্রে বন্দী ছিল। পাশাপাশি ইসরায়েলের মূল্যবান ও ব্যয়বহুল অ্যারো ক্ষেপণাস্ত্রের সরবরাহ ফুরিয়ে আসছিল। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা।